ওই দিন হঠাৎই আমার শরীরে প্রচণ্ড জ্বর আসে। জ্বর আসায় আমি সারাদিন ক্লান্ত হয়ে পড়েছিলাম বিছানায়। হঠাৎই রাত্রিবেলা আমার এক বন্ধু ফোন দিয়ে বলল, শফিক, সৈয়দ নজরুল হাসপাতালের সামনে একজন পেশেন্ট দাঁড়িয়ে আছে, তার সঙ্গে দুই একজন গার্জিয়ানও দাঁড়িয়ে আছে। তারা আমাকে ফোন দিয়েছিল যাওয়ার জন্য, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমি এখন এক জায়গায় বিজি আছি, তুই একটু তোর অ্যাম্বুলেন্স নিয়ে যা এবং তাদেরকে বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আয়। তখন রাত আনুমানিক 9টার উপরে বাজে। আমি তখন তাকে আমার অসুস্থতার কথা বললাম। সে বলল, আধা ঘন্টার ব্যাপার, যা, কোনো সমস্যা হবে না। তার কথায় আমি শরীরে একটু শক্তি নিয়ে ঘর থেকে আমার অ্যাম্বুলেন্স নিয়ে বের হয়ে যাই সৈয়দ নজরুল হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে ওখানে যেতে অনেকটা সময় লাগে, প্রায় 20-25 মিনিটের মতো সময় লেগে যায়। কিন্তু কেই বা জানতো সেদিন রাত্রিবেলা আমার জীবনে একটি কাল হয়ে দাঁড়াবে। হ্যাঁ, বলছিলাম আজ থেকে 9 কি 10 বছর আগের একটি ঘটনা। আমার নাম শফিক। আমি তখন অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছিলাম, এখনও আছি। আমার সঙ্গে ওই দিন রাত্রিবেলা এমন ভয়ানক একটি কাণ্ড ঘটে যায়, যেটি মনে হলে আমার চোখ বেয়ে এখনও অশ্রু পড়ে যায়। আমার ওই দিন রাত্রিবেলা খুব অসুস্থ শরীরে আমি বিছানায় পড়ে থাকি। বন্ধুর ফোন আসা মাত্রই আমি অ্যাম্বুলেন্স নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাই। যদিও বাড়িতে অনেক মানুষ আমাকে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু আমি একটু অন্যরকম ছিলাম। কারো কথা মানার মতো ছেলে আমি ছিলাম না। আমি তখন অ্যাম্বুলেন্স নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাই। তখন মাথাটা একটু ঘুরপাক খাচ্ছিল, কিন্তু বন্ধুর কথা রাখতে গিয়ে আমি রাত 9টার পরেও ঘর থেকে বের হয়ে যাই। বন্ধুর কথা অনুযায়ী সৈয়দ নজরুল হাসপাতালের পাশেই একজন পেশেন্ট ছিল গুরুতর অবস্থায়। তার সঙ্গে নাকি দুই একজন গার্জিয়ানও ছিল। তাদের তাদের উদ্দেশ্যে আমার ওখানে যাওয়া। ওখানে যেতে হলে কালীবাড়ির মোড় নামক একটি জায়গা রয়েছে, ওইটা পার হয়ে আমার যেতে হবে। আবার এরই পাশ দিয়ে একটি বড় রকমের শ্মশান ঘাট অবস্থিত, যেই শ্মশানের আশপাশ দিয়ে মানুষ দিনের বেলাতেও আসা যাওয়া করে না, এবং রাত্রিবেলা তো দূরে থাক। মানুষ এখান দিয়ে যদি কোনো গাড়ি ঘোড়া, তারপর কোনো দরকারে যেতে হতো, তাহলে এই রাস্তা দিয়ে মানুষের সমাগম বা মানুষের চলাফেরা দেখা যেত। তবে মানুষ এদিকে ঘোরাফেরার জন্য কোনো দিন যেত না। ওই রাস্তাটার আশপাশ কেন্দ্রিক কোনো বাড়িঘরও দেখা যায় না। এই শ্মশানঘাটে আগেকার মানুষের মুখ থেকে শোনা যেত যে এখানে একটি জিন দেখা যেত। এটিকে অনেক মানুষ জিন বলে থাকতো এবং অনেক মানুষ প্রেত বলে থাকতো। এই জিনের নাকি হাতে একটা মানুষের মন্ডু হাতে করে নিয়ে সে হাঁটাহাঁটি করতে দেখেছে অনেক মানুষ। এই ঘটনাটা অনেক মানুষের মুখে মুখে উঠে আছে, যার কারণেই এই রাস্তা দিয়ে অনেক মানুষের আসা যাওয়া খুব কম হয়। ওই রাস্তা ধরে আমি যাওয়া শুরু করি। যদিও আমার কাছে অ্যাম্বুলেন্স আছে, খুব জোরে আমি চালাচ্ছি অ্যাম্বুলেন্স। হঠাৎই আমি দেখতে পারি আমার গাড়ির সামনে কোনো একজন মহিলা দাঁড়িয়ে আছে পিঠ উল্টো করে। আমি তখন দেখতে পেরে বেশ অবাক হই। ভাবলাম রাস্তায় কোনো পাগল বা কোনো মাতালের কি সমাগম হয়েছে নাকি, যে আমার গাড়ির সামনে এসে হুট করে দাঁড়িয়ে পড়লো, নাকি আমার মাথায় কোনো ঘুরপাক খেলো। তখনই অ্যাম্বুলেন্সের লুকিং গ্লাস আমি খুলি। খোলার পর মাথা বের করে যা দেখি, সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পারি ওই মহিলাটার ডোরাকাটা হাতে একটি মানুষের মন্ডু আস্তভাবে ধরে আছে এবং ওই মন্ডু থেকে রক্ত ছুঁই ছুঁই করে পড়ছে। দেখতে পেরে বেশ অবাক লাগলো আমার। আমার হাত দিয়ে চোখগুলো বুলিয়ে নিলাম। ভাবলাম হয়তো চোখের ভুল দেখতে পারছি আমি। কিন্তু চোখ বোলানোর পরও আমি দেখতে পারি যে না, এটা আমি কোনো আমার চোখের ভুল ছিল না, এটি সত্যি একটি মহিলা। সে মাথা, একটি মানুষের মাথা হাতে করে দাঁড়িয়ে আছে। চোখের ভুল ভেবে ওটার সামনে যাওয়ার জন্য আমি ক্রমাগত চেষ্টা করতে থাকি। তখনই অ্যাম্বুলেন্স খুলে আমি বের হয়ে যাই এবং বের হয়ে গিয়ে ওই মহিলার দিকে এগিয়ে যাই। ভাবলাম যদি কিছু বলে তাকে এখান থেকে সরানো যায়। আমি যখনই মহিলাটার সামনে গিয়ে দাঁড়াই, তখনই দেখতে পারি ওই মহিলাটার মাথাতে কোনো চোখ নেই, কোনো মুখের কোনো আকৃতি নেই। লম্বা লম্বা কিছু চুল তার সারা শরীরে বেয়ে আছে এবং হাত বেয়ে রক্ত জুইছে, এবং হাতে একটি লোহা জাতীয় একটি ধারালো জিনিস আমি দেখতে পারি তার হাতে, এবং আরেক হাতে একটি পুরুষ মানুষের মাথার মন্ডু সে ধরে আছে। দেখতে পেরে একটা চিৎকার দিয়ে আমি অ্যাম্বুলেন্সের ভিতরে এসে আবার প্রবেশ করি এবং অ্যাম্বুলেন্সটা তাড়াতাড়ি করে এখান থেকে ঘুরিয়ে
পিছন দিকে যাওয়ার চেষ্টা করি। আমি তখনই অ্যাম্বুলেন্সের পিছনে শুনতে পারি একটা শব্দ হয়েছে। ওই শব্দের প্রভাবে আমার অ্যাম্বুলেন্সের পিছনে কোনো গ্লাস হয়তো বা কিছু একটা ভেঙে গিয়েছে, যেটা ভাঙার পর আমি ওইটা দেখার জন্য আবারও অ্যাম্বুলেন্সটা থামাই এবং পিছনে যাই। পিছনে গিয়ে দেখতে পারি পিছনের যে কাঁচটুকু ছিল ওইটা মারাত্মকভাবে ভেঙে গিয়েছে। মনে হচ্ছে কেউ একজন জোরে একটা ঘুষি দিয়েছে অ্যাম্বুলেন্সের পিছনের কাচের উপরে। বেশ অবাক লাগলো আমার কাছে এবং দেখতে পারি অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে পিছনের অ্যাম্বুলেন্সের যে সাইডটুকু ছিল। মনে হচ্ছে অনেকে বড় কিছু হতে চলেছে এখানে। তখনই নিজেকে বাঁচানোর জন্য আবারও অ্যাম্বুলেন্সের ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করি। হঠাৎই আমার পিছন থেকে একটা হাত এসে পড়লো আমার ঘাড়ের উপরে। হাতটা পড়ার পরই আমার সারা শরীর একটা শিউরে উঠলো এবং শিউরে ওঠার পর আমি যখন পিছন দিকে তাকাই তখনই দেখতে পারি ওই মুন্ডুওয়ালা মহিলাটি আমার কাঁধের উপরে তার একটা হাত রেখেছে এবং সে অদ্ভুত রকমের আওয়াজ করে আমাকে যেন কি বলছে। আমার ভয়ের কোনো সীমা বাকি থাকে না। আমি তখন ওখানে অনেক চিৎকার শুরু করে দেই। চিৎকার শোনার পরও ওখানে যে কোনো মানুষ আসবে এরকম কোনো পরিস্থিতি নেই, কারণ এখান থেকে অনেক দূরবর্তী স্থানে মানুষের বাড়িঘর এবং এর পাশ দিয়ে কোনো রকমের গাড়ি গুড়িও যাওয়া আসা করছে না। আমার পিঠের মধ্যে এমনভাবে সে চেপে ধরে রয়েছে যেন আমি নাড়াচাড়া করতে পারছি না এবং এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে চিৎকার করতে হচ্ছে। চিৎকার করতে করতে ক্রমাগত আমি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। অনেকক্ষণ পর একটা মোটরসাইকেলওয়ালা ভাই ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই সে আমাকে ডাক দেয়। আমি তখন চোখ খোলার পর দেখতে পারি একটা মোটরসাইকেলওয়ালা ভাই আমার চোখের উপরে হাঁ করে তাকিয়ে আছে। তাকে দেখতে পেরেও আমি অনেক ভয় পাই এবং লাফ দিয়ে উঠে ওখানে চিৎকার শুরু করে দেই। মোটরসাইকেলওয়ালা ভাই আমাকে সান্ত্বনা দেন, বলেন যে আমি মানুষ, আপনার মতো, কোনো সমস্যা নেই, এখানে আপনার কি হয়েছে। তখন আমি ওনাকে বললাম যে একজন মহিলা তার মাথা কাটা একটা হাত নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছে এবং আমার পিঠে ধরেছে। আমি তখনই অজ্ঞান হয়ে পড়ে যাই এখানে। তখন মোটরসাইকেলওয়ালা ভাই আমাকে একটি ঘটনা খুলে বলেন তিনি ওখানেই। উনি বলেন যে এই যে জায়গাটার মধ্যে আপনি গাড়ি থামিয়েছেন এটা কিন্তু আপনার দ্বারা মোটেও ঠিক হয়নি। আপনি কোথায় যাচ্ছিলেন? আমি তখন বললাম যে আমার এক বন্ধু ফোন দিয়েছিল সৈয়দ নজরুল হাসপাতালে নাকি একটা পেশেন্ট দাঁড়িয়ে আছে, তাকে নিয়ে যাওয়ার জন্যই আমাকে ফোন দেওয়া হয়েছিল। আমার শরীরটা আছে খুব অসুস্থ। এরই মধ্যে আমার সঙ্গে ঘটে যাচ্ছে একটি ভয়ঙ্কর ঘটনা। তখন ওই লোকটা আমাকে বলে যে আমি পরশুদিন রাত্রিবেলা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আমি বরাবরের মতোই ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করে থাকি। পরশুদিন রাত্রিবেলা আমি যখন আমার হুন্ডা নিয়ে যাচ্ছিলাম তখনই একটি মহিলা এরকম উদয় হয়েছিল। ওই মহিলাটির হাতে আমি দেখতে পাই একটি ধারালো অস্ত্র এবং একটি মানুষের মাথা, যেটা একটা পুরুষ মানুষের মাথা হবে, সেই মাথা নিয়ে সে আমার দিকে এগোচ্ছে এবং এগোতে এগোতে আমার শরীরে এসে ছুঁই ছুঁই ভাব এমন একটা অবস্থা। তখনই মোটরসাইকেল ঘুরিয়ে আমি পিছন দিক দিয়ে চলে যাই। পরবর্তীতে আমি আর এটার কোনো সম্মুখীন হতে পারিনি এবং এটার আর কিছু আমি জানতে পারিনি। জোর বাঁচা বেঁচে গেলাম। আমি তখন বললাম যে সেম ঘটনা, এটা তো আমার সঙ্গে ঘটেছে, এরকম সিন তো আমিও দেখেছি। ওই মহিলাটির হাতে একটা অস্ত্র ছিল এবং একটি মাথার খনি ছিল, যেটা সে নিয়ে দাঁড়িয়েছিল এবং আমার পিঠে ধরেছিল। তখনই ওই লোকটা আমার কাঁধের দিকে তাকায় এবং তার হাতে থাকা একটা বাটন ফোন ওইটা দিয়ে একটু টর্চ জ্বালিয়ে দেখতে পারে আমার কাঁধে রক্তের দাগ বেশি আছে। বলে যে আপনার কাঁধে তো রক্ত পড়ছে, এটা কীভাবে হলো? উত্তর তখন বললাম তো রক্ত, কোথায় রক্ত? তখন তিনি আমাকে দেখালেন যে আমার পিঠ থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ছে। আমি তখন রক্ত দেখে আমার মাথা ঘুরে যাচ্ছে। আমি ছোটোবেলা থেকেই রক্ত দেখতে পারি না, রক্ত দেখলেই আমার মাথা ঘুরপাক খাওয়া শুরু করে। তখন ওই লোকটা আমাকে বলে যে আপনার শার্টটা খুলুন তো। তখন এই শার্টটা খুলি, আস্তে আস্তে করে শার্ট খোলার পর দেখতে পারি যে আমার পিঠের যে কাঁধ ছিল ওখানে 4-5টা আঙুলের ছাপ বেশি আছে এবং ওই আঙুলের ছাপগুলো থেকে রক্ত ঝরছে। দেখতে পেরে নিজের শরীরে এরকম অবস্থা আমি সামলাতে পারি না, এখানে কান্নাকাটি শুরু করে দিই এবং বাড়িতে আসার মতো কোনো রকম শক্তি আমার ছিল না।
সারাটা রাত ওখানে কাটিয়ে দিই ভয়ে ভয়ে। ওই লোকটা আমার সঙ্গে ছিল, সে আমাকে সান্ত্বনা দিচ্ছে, আমাকে বলছে যে আপনার সঙ্গে কোনো মোবাইল ফোন থাকলে আপনি বাড়িতে ফোন দিন। আমার মোবাইলটা কোথায় পড়ে গিয়েছিল আমি সেটা আর বুঝতে পারিনি। তখন ফজরের আজান পড়ার পর আমার বাড়িতে খোঁজখবর হলো যে আমাকে পাওয়া যাচ্ছে না। আমি রাত্রিবেলা এখনও বাড়িতে যাইনি। তখন অনেক মানুষ আমাদের এলাকার ওদিক দিয়ে আসা যাওয়া করছিল, তখন আমাকে দেখতে পারে এবং বাড়িতে নিয়ে যায়। কী ভাবছেন ঘটনা কি এখানেই শেষ? না, ঘটনা আরও অনেক কিছু ঘটার বাকি। শুনতে তখন বুঝতে পারবেন। পরদিন 2-1 দিন চলে যায় আমার এরকম একটি অসুস্থতার মধ্যে, এবং পিঠের মধ্যে যে দাগটুকু ছিল ওখান থেকে অনেক 2-1 দিন যাবতই আমার রক্ত ঝরেছিল। ওই রক্তটা 2 দিন যাবত কেউ আটকাতে পারেনি। ডাক্তারের কাছেও গিয়েছিলাম, অনেক কবিরাজের কাছেও গিয়েছিলাম, কিন্তু রক্ত পড়া বন্ধ হয়নি। রক্তটা পড়া এমনভাবে তৈরি হয়েছিল যেটা একটা উত্তাপ উচ্ছ্বাসের মতো, যেমন বেয়ে বেয়ে পড়ছে, এবং এটার মধ্যে যতই চিকিৎসা করা হচ্ছে ততই আরও ঘেবড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তখন এরকম অবস্থাতে আমার অনেক শরীরে এনার্জি নষ্ট হয়ে পড়ে এবং অনেকটা দুর্বল হয়ে পড়ি আমি। 4-5 দিন চলে যায় এভাবে, আমার খুব অসহায়ত্ব একটি দিন। তো 4-5 দিন চলে যাওয়ার পর যখন আমার পিঠের মধ্যে রক্তর ভাবটা কমে গিয়েছে, এখন আর রক্ত পড়ে না, ওই দিন ভাবলাম যে বাইরে থেকে একটু ঘুরে আসব। আমার সঙ্গে আমার একটা ছোট ভাইকে নিয়ে ঘুরতে যাই। তখনই আমার এক চাচা ফোন দিয়ে বলেন যে হাসপাতালের পাশে একটু আসো, এখানে একটু দরকার আছে। সন্ধ্যার পর পর আমার ওই ছোটো ভাইটাকে নিয়ে আমি একটা অটোতে করে ওই হাসপাতালে চলে যাই, সৈয়দ নজরুল হাসপাতাল। ওখানে যাওয়ার পর চাচা আমার সঙ্গে অনেক রকমের কথাবার্তা বলেন। চাচাদের জমি নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল, ওই জমি বিষয়ে আমার সঙ্গে অনেক কথাবার্তা বললেন। কথা বলতে বলতে রাত 9টা বেজে যায়। ওখানে একটা চা এবং একটা পান খেয়ে আমার ছোটো ভাইটাকে সাথে করে নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেয় আবারও। তখন আমার চাচা বলেন যে আমার সাইকেলটা নিয়ে চলে যাও, যেহেতু আমার সাইকেলটা এখানে পড়ে আছে, আমি এখানে আজকে রাত্রে থাকতে হবে। আমার একজন রুগী আছে ওই হাসপাতালে, এই সাইকেলটা যদি বাইরে রেখে দিই তাহলে চুরে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তুমি যদি সাইকেলটা নিয়ে যাও তাহলে আমি উপকৃত হব। তো আমিও তখন সাইকেল পারতাম এবং সাইকেল করে আমি আসার জন্য প্ল্যান করি। তো আমার ছোটো ভাইটাকে সাইকেলের পেছনে সিটে বসিয়ে দিই এবং আমি সাইকেল চালাবো। রাত অনেকটা হয়ে গিয়েছিল। চাচার সঙ্গে হিসাব নিকাশ করতে করতে এই রাত্রিবেলায় আমি সাইকেল নিয়ে বের হয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে ওই হাসপাতাল থেকে। হাসপাতাল থেকে যখন আমি সাইকেল টান দেব তখন চাচা বলেন যে কালীবাড়ির মোড়ের যে শ্মশানঘাট আছে ওখান দিয়ে যেও না, ও পাশ দিয়ে চলে যেও, একটু জাম হলেও ওদিক দিয়ে চলে যেও। যেহেতু ওই মেন রোডের পাশ দিয়ে একটু জ্যাম হতো আর কি, গাড়ি ঘোড়ার, তো এর জন্য আর কি আমাকে মানা করেছে যাতে ভয়ঙ্কর জায়গাতে না যাই, একটু জ্যাম হলেও ওদিক দিয়ে যেতাম। ওখানে যাওয়ার পর দেখতে পারি লম্বা একটা গাড়ির সিরিয়াল লেগে গিয়েছে, ওদিক দিয়ে যাওয়ার মতো কোনো পজিশন নেই। এরই বাম পাশে দেখতে পারি যে ওই রাস্তাটা পুরোটা ফাঁকা পড়ে আছে, এবং এইটা দেখার পর আমার মনে একটু অন্যরকম একটা ভাব জন্মায় যে এখানে দাঁড়িয়ে থাকলে আমার পুরোটা রাত কাত হয়ে যাবে। যদি আমি বাম পাশ দিয়ে চলে যাই তাহলে আমি খানিকক্ষণ 20-25 মিনিটের ভিতরে আমি বাড়িতে চলে যেতে পারবো। এইটা ভেবে যেই বাবা সেই কাজ, আমি রাস্তার বাম পাশ দিয়ে সাইকেল চালানো শুরু করে দিই। রাস্তার বাম পাশে ওই শ্মশানঘাট অবস্থিত ছিল, এবং ওই শ্মশানঘাটের আশপাশ কেন্দ্রিক একটি উজা বসতো, যেই উজাটা কিনা একদিন বসতো ও পাশে, একদিন বসতো ওই পাশে, এরকম একটা সিস্টেমে তিনি বসতেন আর কি। তো তিনি রাত 12টা পর্যন্ত উজার কাজ করতেন, তারপর তিনি বাড়িতে চলে যেতেন। এবং ওই উজার বাড়ি যে কোন জায়গায় এটা কেউ জানতো না, কেউ বুঝতোই না যে ওজাটা কোথা থেকে আসতো এবং কোথায় চলে যেত। তিনি এখানে এসে বসতেন এবং মানুষজন আসতেন, সাপে কামড় দিলে তারপর কোনো রকমের তাবিজ কবজ যদি কারো লাগতো তাহলে ওনার কাছ থেকে এসে নিয়ে যেত। আমার মাও ওনার কাছ থেকে অনেক তাবিজ কবজ নিয়ে এসেছেন আমার জানা মতে। তো সাইকেল নিয়ে আমি ওদিক দিয়ে যাচ্ছিলাম শ্মশানঘাটের দিকে, যেখানে আমার সঙ্গে এরকম ঘটনা ঘটেছিল 4-5 দিন আগে। যাওয়ার পর আমি দেখতে পারি উজা তিনি পাশে বসে আছেন
এখানে একটা বড় রকমের খাল ছিল, ওই খালের পাশ দিয়ে তিনি বসতেন। আমাকে দেখতে পেরেই তিনি চিনতে পেরেছেন যে আমি একটা অ্যাম্বুলেন্সের ড্রাইভার। আমাকে দেখতে পেরে তিনি আমাকে হাত ইশারা করে ডাক দিলেন। ওনার হাতের ইশারায় আমি এখান থেকে চলে যেতে পারিনি। আমাকে এখানে সাইকেলটা দাঁড় করাতে হলো। সাইকেল দাঁড় করিয়ে আমি জিজ্ঞেস করলাম, কি হলো চাচা, আটকালেন কেন? তখন উজা বলে উঠে যে, কোথায় গিয়েছিলি? বললাম যে সৈয়দ নজরুল হাসপাতালে গিয়েছিলাম, আমার একজন চাচা ফোন দিয়েছিল এর জন্য, এখন বাড়ি যাচ্ছি। আপনি কি বাড়ি যাবেন না? তখন উজাটা হাসতে হাসতে বলে যে, আমারও আরও ভারী ঘর, না আমি বাড়ি যাব না, তুই যা। আমি তখন ওই উজাকে বললাম আমার সঙ্গে ঘটে যাওয়া 4-5 দিন আগের ঘটনা। বললাম ওই দিন রাত্রিবেলা আমি এখান দিয়ে যাচ্ছিলাম অ্যাম্বুলেন্স নিয়ে। তখনই আমার সামনে একটি মহিলা উদয় হয়। তার হাতে একটি ধারালো অস্ত্র ছিল এবং হাতে আরেকটি মাথার মুণ্ড ছিল। এটাকে আপনি কি চিনেন? উজা তখন হতভম্ব হয়ে পড়েন। তিনি আমার দিকে হাঁ করে তাকিয়ে আছেন এবং খানিকক্ষণ পরেই আমাকে বলে যে, কি বলছিস, তুই কি এই মহিলাটাকে দেখেছিস? বললাম যে হ্যাঁ, আমি দেখেছি এবং ওই মহিলাটা আমার পিঠের মধ্যে হাত রেখেছে এবং এই হাত রাখার প্রভাবে আমার এখানে 3-4 দিন যাবৎ রক্ত পড়েছিল। এটার মানে কি? তখন উজা বলে, সর্বনাশ, এই কি কাণ্ড হলো তোর সঙ্গে? এরকম কাণ্ড তো সচরাচর কারোর সঙ্গে ঘটে না, আর যার সঙ্গে এরকম ঘটনা ঘটে তার মৃত্যু ছাড়া আর কিছু বাকি থাকে না সামনে। তুই আজকে থেকে খুব সেইভে চলবি এবং সাবধানে চলবি। উজার কথা শুনে বেশ ভয় লাগলো এবং অবাক হলাম আমি। আমি জিজ্ঞেস করলাম, এটার সঙ্গে আবার বাঁচা মরার কী সম্পর্ক? উজা তখন আমাকে একটি কথা বলে। তিনি বলেন যে, এই যে মহিলাটা তুই দেখেছিস, এই মহিলাটা আজ পর্যন্ত যার সঙ্গে সাক্ষাৎকার হয়েছে সেই মারা গিয়েছে। আমাদের এই এলাকাতে, তোদের এই এলাকাতে কয়েকজন মানুষ মারা গিয়েছে ওই মহিলাটার প্রভাবে। অনেক যুবক মারা গিয়েছে ওই মহিলাটির প্রভাবে। এটা কি জানিস? বললাম যে লোক মুখে শুনতাম এরকম কথা, কিন্তু এটা আমি বিশ্বাস করতাম না। তবে আমার সঙ্গে ঘটে যাওয়ার পর আমি এটা বিশ্বাস করতে বাধ্য। তখন উজা বলে যে এরকম ঘটনা সত্য এবং এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে খুব খারাপ কিছু থাকে। এই মহিলাটিকে আমি প্রায়ই দেখি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে। আমার সঙ্গে সে কোনো রকমের কথাবার্তা বলে না, আমার কাছেও আসে না যদি আমি যুগ্যে থাকি। আমি সেদিন যুগ্যে ছিলাম না। তখনই ওই মহিলাটা আমার পাশ দিয়ে যাচ্ছিল হেঁটে হেঁটে। আমি তখন কিছু জিজ্ঞেস করবো এরকম একটা অবস্থায় মহিলাটা আমার সাথে কোনো কথা বলেনি। কীরকম বাজে বিশ্রীভাবে হাসতে হাসতে আমার সামনে দিয়ে হেঁটে চলে গেল। ওই খালের মধ্যে দেখতে পারলাম যে সে ডুবে গিয়েছে, এরকম একটা অবস্থায় সে চলে গিয়েছে। উজার কথা শুনে বেশ অবাক লাগলো। বললাম যে অনেক রাত হচ্ছে, আমি বাড়ি চলে যাই, না হলে আজকে না জানি আমার সঙ্গে কি সামনে আমার কপালে কি আছে। তখন উজা বলল যে হ্যাঁ, সাবধানে চলে যা এবং রাস্তার আশপাশে কিছু দেখলে দাঁড়াবি না। উজার কাছ থেকে বিদায় নিয়ে সাইকেলে প্যান্ডেল আবারও পাড়া শুরু করি। তখন আমার পিছনের যে ভাইটা ছিল, ছোটো ভাই, তার বয়স 11 কি 12 হবে। সে হঠাৎ আমাকে বলল যে, ভাইয়া আমার সারা শরীর কাঁপছে, একটু দাঁড়াও। তার এরকম কথা শুনে সাইকেলটা আবারও থামাই। তখন ওই শ্মশান ঘাটের কিনারায় আমরা ছিলাম। সাইকেল থামানোর পর দেখতে পারি তার শরীর পুরোটা ম্যাচ ম্যাচ করে উঠছে। সে কীরকম কাতরানি শুরু করে দিয়েছে, এরকম একটা অবস্থা। তার এরকম কাতরানি এবং ঝিমঝিম দেখে আমি খুব ভয় পাই। ভাবলাম যখন তাকে নিয়ে আমি কি করব। সে মারাত্মকভাবে চিৎকার করতে চেঁচামেচি করছে এবং এরকম ঘটনার সম্মুখীন হচ্ছে যে এটা বোঝার বাইরে। আমি তখন তাকে যথেষ্টভাবে সামলানোর চেষ্টা করি, কিন্তু সামলাতে পারছি না। মনে হচ্ছে তার ভিতরে কিছু প্রবেশ করেছে। তার ভিতরে অদ্ভুত রকমের একটা শক্তি ভেসে আসছে এবং কথার ধরন কেমন পাল্টে যাচ্ছে তার। এরকম ধরন তার কোনোদিন আমি আগে দেখিনি। ছোট্ট একটা বাচ্চা এরকম রিয়্যাক্ট করার কারণ কি, এটা আমি বুঝতে পারিনি। তখন আমি তাকে শান্ত করি এবং খানিকক্ষণ পরেই দেখতে পারি তার জ্ঞান হারিয়ে ফেলেছে। জ্ঞান হারানোর পর তার পালস চেক করি না, পালস ঠিক আছে, বাট তার জ্ঞানটা হারিয়ে ফেলেছে।
তার জ্ঞান হারানো অবস্থায় তাকে সিটে বসিয়ে নেই এবং শক্ত করে ধরে আস্তে আস্তে করে সাইকেলটা হাঁটিয়ে হাঁটিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে আসি। বাড়িতে আসতে এক কি 1.5 ঘন্টা সময় লেগেছে। বাড়িতে আসার পর সব ঘটনা সবাইকে খুলে বলি, পরিবারের লোকজনকে। সবাই কান্নায় মেতে উঠে এবং ভাবে যে তার না জানি আছে কি হয়। কিছুক্ষণ পরেই দেখতে পারি তার জ্ঞানটা ফিরেছে। জ্ঞান ফেরার পর সে তার গরম গরম চক্ষুগুলো বের করে দিয়েছে এবং খুব বাজেভাবে আচরণ করছে আমাদের পরিবারের সকল লোকজনের সাথে। তার এইরকম আচরণ দেখার পর সবাই ভয় পাচ্ছে। ছোট্ট একটা বাচ্চা ছেলের এরকম আকস্মিক পরিবর্তন দেখার পর কারোরই মাথা ঠিক থাকে না। পাশের বাড়ি থেকে দুজন চাচা দৌড় দিয়ে আসে ভাইয়ের এরকম ঘটনা মানে শোনার পর। এসে তারা বুঝতে পারে যে ভাইকে কোনো রকমের জিন বা কোনো পিশাচ ভর করেছে। দেখতে পেয়ে তারা জুড়ে জুড়ে বলছে যে ছেলেকে পিশাচ বা কোনো জিনে ভর করেছে, তাড়াতাড়ি ওঝা ডাকো বা কোনো কবিরাজকে বাড়িতে নিয়ে আসো, না হলে ছেলেটার অনেক বড় ক্ষতি হতে পারে। শুনতে পেরে আমার বাবা তিনি দৌড় দিয়ে চলে যান আমাদের পাশের গ্রামের কবিরাজের কাছে। কবিরাজের পাশে গিয়ে তিনি সব ঘটনা খুলে বলেন যে ছেলেকে জিনে ধরেছে। কবিরাজ তার খানিকক্ষণের মধ্যেই তিনি আমাদের বাড়িতে চলে আসেন এবং আমার ভাইকে এসে তিনি দেখতে পারেন। কবিরাজকে দেখেই আমার ভাই কীরকম পাগলের মতো হয়ে গিয়েছে। সে তার যত রকমের শক্তি আছে, তার যত রকমের বাজে রিয়েক্ট আছে সবগুলো সে করা শুরু করে দিয়েছে। তার এরকম রিয়েক্ট শুনেই কবিরাজ বলে যে ছেলেকে খুব খারাপ একটি জিনে ভর করেছে, আপনারা সবাই ঘর থেকে বের হয়ে যান, আমি দেখছি কি করা যায়। তখন কবিরাজ ঘরে প্রবেশ করে এবং ঘরে আমি এবং আমার বাবা এবং আমার চাচা একজন, আমরা 3 জন ঘরে থাকি এবং মহিলা সহ যত রকমের মানুষ ছিল সবাইকে ঘর থেকে বের করে দেই। কবিরাজ দেখতে পারি তার যজ্ঞের আসর নিয়ে ঘরের মাঝখানে বসেছে, আমার ভাইকে একটা চেয়ারে বসিয়েছে, বলল যে তার হাত পা বেঁধে দেওয়ার জন্য। তার মুখে অনেক রকমের বাজে ব্যবহার এবং চোখগুলো গরম করে উল্টাপাল্টা কথাবার্তা বলছে। এরকম দেখার পর আমরা তার মুখটা বেঁধে দেই এবং হাত পা বেঁধে দেই। তার হাত মুখ বেঁধে দেওয়ার পরও তার এতটা শক্তি পড়ছে যে যে চেয়ারে বসেছিল সে চেয়ারটা সে ভেঙে দিয়েছিল। চেয়ার ভেঙে দেওয়ার অবস্থাতেই সে এখানে পড়েছিল এবং কবিরাজ তার যজ্ঞ চালানো শুরু করে দেন। যজ্ঞের প্রতিটা মুহূর্তে মুহূর্তে গিটে গিটে আমার ছোট ভাইটা সে চিৎকার দিয়ে উঠছে এবং তার মনে হচ্ছে খুব ক্ষতি হয়ে যাচ্ছে। এরকম একটা অবস্থা, তার যেরকম চিৎকার, তারপর তার যে অবস্থানটা, তার বাজে রিয়েক্ট, এগুলো আরও বেড়ে যাচ্ছে। কবিরাজের উপরে সে হাত তোলার মতো অবস্থাও সে করতে যাচ্ছিল, কিন্তু হাত যখনই কবিরাজের উপরে নিয়ে আসে তখনই সে কাঁপতে কাঁপতে পিছন দিকে পড়ে যায়। দেখতে পারি আমরা সবাই, দেখতে পেরে অনেক ভয় পাই এবং কবিরাজকে আমরা কিছু বলি না। তার কারণ কবিরাজ তখন যজ্ঞে লিপ্ত ছিলেন। তিনি নানান রকমের মন্ত্র পড়েন, আমার ছোটো ভাইকে ফু দেন। ছোটো ভাই কোনো রকমের শান্ত হচ্ছে না, সে আরও উল্টাপাল্টা রিয়েক্ট করা শুরু করে দিয়েছে। খানিকক্ষণ পরই ছোটো ভাই তার হাতের বাঁধন এবং পায়ের বাঁধন খুলে ফেলে কীরকম একটা শক্তির প্রভাবে, এবং পাশে থাকা একটা বড় রকমের লাঠি ছিল, যে লাঠিটা সে হাতে নিয়ে নেয় এবং কবিরাজের মাথায় জোর ক্রমে একটা বাড়ি আঘাত করে। কবিরাজ তখন ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। তখন আমরা সবাই তাকে আবারও জোর করে গিয়ে দৌড়িয়ে এবং হাত পা আবারও জোর করে বেঁধে দিই। কবিরাজ সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার পর কবিরাজকে তার বাড়িতে আমরা পাঠিয়ে দিই এবং বাড়িতে পাঠানোর পর তার এরকম অবস্থা 6-7 ঘন্টা পেরিয়ে যায়, তার জ্ঞান ফিরে না। তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়, হাসপাতাল নিয়ে তাকে ভর্তি করে দেওয়া হয়। কিন্তু আমার ছোটো ভাইয়ের পাগলামি কোনো রকমের দূর হচ্ছে না, তার পাগলামি ক্রমাগত বেড়েই যাচ্ছে। ঘরের আসবাবপত্র সহ মানুষের উপরে টর্চার সহ সব কিছু সে বেড়েই চলছে ক্রমাগত। ঘন্টার পর ঘন্টা সে ঘরের ভিতরে ভাঙচুর করছে এবং ঘরের যে মানুষগুলো ছিল তাদের উপরে আক্রমণ শুরু করে দিয়েছে। বাইরে থেকে কোনো মানুষ যদি তাকে দেখতে আসতো, তার এরকম পরিস্থিতি, তাদের উপর সে আক্রমণ করতে কোনো রকমের দ্বিধাবোধ করছে না। এরকম অবস্থার মধ্যে সকাল ঘনিয়ে আসে। সকালবেলা আমার বাবা এবং আমি চলে যাই ওই কালীবাড়ি মোড়ের যে শ্মশান ঘাট ছিল ওখানের পাশে। ওই কবিরাজ যে ওঝাটা ছিল আর কি,
ওখানে ওই উজাটার কাছে ওনাকে যদি নিয়ে আসা যায় তাহলে যদি কোনো রকমের উপায় বের করা যায়, এই আশায় ওখানে যাই, গিয়ে দেখতে পারি উজা এখনও আসেনি। ওই উজাটার দুপুরের পর থেকে রাত 12টা-1টা পর্যন্ত ওখানে বিচরণ করে থাকতো। তো যার কারণে আমরা তাকে পাইনি। না পাওয়াতে অনেকক্ষণ যাবৎ ওখানে আমরা ঘোরাঘুরি করি, কিন্তু কোনোভাবেই উজাকে আমরা পাচ্ছি না। উজাকে না পেয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর আমার ছোটো ভাইকে দেখতে পারি তার মুখ বেয়ে রক্ত পড়ছে, এবং ওই রক্তটা খুব গাঢ় একটা রক্ত, এবং এরকম রক্ত মানুষের শরীর থেকে বের হতে আমি কখনো দেখিনি। তার রক্ত পড়া অবস্থাতেও তাকে টাচ করার বা তাকে ছোঁয়ার মতো কাউকে দিচ্ছে না। সে বাজেভাবে রিয়েক্ট চলছেই বরাবর মতোই, অনবরত সে উল্টাপাল্টা কাজকর্ম করেই যাচ্ছে। হাত পা বাঁধলেও তার হাত পা কীভাবে যেন ছুটিয়ে ফেলতো। তো যখন দুপুর গনিয়ে আসে, দুপুরের পর আমি এবং আমার বাবা আবারও যাই ওই উজার খুঁজে। উজাকে গিয়ে আমরা তখন পাই। উজা তখন তার কাবুলিটা হাতে করে নিয়ে আস্তে আস্তে করে হাঁটাহাঁটি করছে। ওই যে শ্মশান ঘাট ছিল, শ্মশান ঘাটের পাশ ধরে যে একটা খাল পাড় ছিল, ওই খাল পাড় দিয়ে সে হাঁটাহাঁটি করছে। উজাকে দেখতে পেতাম ওখান থেকে যদি কোনো রকমের ফল হতো, যেমন পেঁপে গাছ, তারপর পেয়ারা গাছ, তারপর নানান রকমের খাবার দাবার যেগুলো হতো আর কি রাস্তার পাশে, ওগুলো সে কুড়িয়ে কুড়িয়ে খাবার খেত। এবং আশপাশে যে দোকান ছিল ওখান থেকে কোনো দিন খাবার কিনে খেতে তাকে দেখিনি। গিয়ে দেখতে পারি ওখানে একটা পেয়ারা গাছ ছিল, ওখান থেকে কাঁচা কাঁচা 2টা পেয়ারা সে খুব মিষ্টি করে খাচ্ছে। দেখতে পেরে তার সামনে আমরা গিয়ে দাঁড়াই। তখনই আমাকে বলে যে, কিরে, রাত্রিবেলা দেখতে পারলাম অনেক রাতে গিয়েছিলি বাড়িতে, আজকে আবার এখানে কেন, কোনো সমস্যা হয়েছে? তখনই উজাকে আমি সব ঘটনা খুলে বললাম যে আপনার কাছ থেকে আমরা বিদায় নেওয়ার পর যখন ওই শ্মশান ঘাটের পাশ দিয়ে যাচ্ছিলাম তখনই তার শরীরে এরকম একটা অবস্থা হয় এবং সেন্সলেস হয়ে পড়ে যায়। রাত্রিবেলা বাড়িতে নিয়ে যাই, এখন সে উল্টাপাল্টা মাতলামি করছে। মনে হয় কোনো জিন বা কোনো পিশাচ তাকে ভর করে দিয়েছে। তখন উজা তার হাতে থাকা পেয়ারাটা টাস করে মাটিতে ফেলে দেয়। মুখে থাকা পেয়ারাটাও তার মুখ থেকে পড়ে যায়। বলে যায়, এটা কি বলছিস, কোথায় ধরেছে? বললাম যে ওই চিতাশালের পাশে। উজা তখনই হাঁ করে তাকিয়ে থাকে। তার মুখ দিয়ে মনে হচ্ছে কোনো রকমের কথা বের হচ্ছে না। কথা বের হওয়া না দেখে আমি আবার জিজ্ঞেস করলাম, চাচা আপনি কথা বলছেন না কেন, কথা বলুন, কি হয়েছে আপনার? তখন উজা বলে যে ওই চিতাশালের মধ্যে এক ঝাঁক জিনের দল থাকে, যে জিনের দলেরা মানুষের উপরে ক্রমাগত ভর করে, এবং এই জিনগুলো খুব খারাপ জিন। জিনগুলোর সঙ্গে মাঝে মধ্যে আমার কথা হতো, তবে আমার সঙ্গে কোনো ভালো রকমের মিল নেই তাদের। আমার সঙ্গে অনেক জিনের কথাবার্তা হয়, তবে এই জিনগুলো খুব দুষ্টু জিন, খুব খারাপ জিন এগুলো। এই জিনগুলো অনেক মানুষকে তছনছ করে দেয় তাদের জীবনটাকে। মনে হয় তোর ভাইকে এরকম কোনো জিনই তোর ভাইকে ভর করেছে। তাড়াতাড়ি চল, আমি যদি কিছু করতে পারি তোর ভাইকে বাঁচাতে পারি, চল গিয়ে দেখে আসি। এই ভেবে আমি উজাকে সাথে করে নিই। আমার বাবাও তখন আমার পিছন পিছন হাঁটা শুরু করেন। আমরা 3জন মিলে বাড়িতে আসি। উজার পা যখন আমাদের বাড়ির সীমানায় পড়ে তখনই আমার ছোটো ভাই ঘরের কোণে থেকে একটি লাঠি নিয়ে দৌড় দিয়ে বাড়ির গেটের সামনে চলে আসে, এবং সে রিয়েক্ট করছে যে সে নাকি উজাকে মেরে ফেলবে। উজাকে মেরে ফেলার জন্য তার এতটা আকুলতা বেড়েছে যেটা বলার বাইরে। সে তার লাঠির আঘাত ক্রমাগত করতেই আসছে উজার দিকে। সবাই মিলে ফিরাচ্ছি, তো ফিরাতে ফিরাতে পারছি না। ছোট্ট একটা ছেলের এতটা শক্তি বেড়ে গিয়েছে, এটা বলার বাইরে আর কি। উজা তখন দাঁড়িয়ে থাকে ওখানে, এবং দেখতে পারলাম যে উজার মুখ বেয়ে কীরকম মন্ত্র চুই চুই করে পড়ছে। মন্ত্র পড়ার পর দেখতে পারি আমার ভাইয়ের শরীরটা কীরকম নিস্তেজ হয়ে আসার মতো একটা অবস্থা। তার হাত থেকে লাঠি পড়ে গিয়েছে, তার চোখ যেন বন্ধ হয়ে যাচ্ছে। উজা তখন এসে আমার ভাইয়ের গলা চেপে ধরে, এবং গলা চেপে ধরেই ঘরের পাশে একটা টিনের ঘর ছিল, ওই টিনের ঘরের মধ্যে তাকে উপরে তুলে রাখে। অনেকক্ষণ যাবৎ উপরে তুলে রাখে। হঠাৎই দেখতে পাই যে ভাইয়ের চোখ লাল বর্ণের একটি আকার ধারণ করেছে, এবং লাল বর্ণের চক্ষুগুলো উজার দিকে হাঁ করে তাকিয়ে আছে।
এবং হঠাৎই সে বলে উঠল, তুই এখানে কেন এসেছিস? চলে যা, চলে যা বলছি, না হলে তোকে আজকে মেরে ফেলবো। তুই এমনিতেই আমাদেরকে চিতাশালের পাশে অনেক জ্বালাতন করিস, আর এখন তুই চলে এসেছিস আমার এই বাড়িতে। চলে যা বলছি, না হলে তোকে আজকে আমি মেরেই ফেলবো। ছোট বাচ্চাটার এরকম কথা শুনে উজা তখন রাগান্বিত অবস্থায় কিরিমিরি কেড়ে তার গলা চেপে ধরে তাকে মাটিতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মাটিতে পড়ার পরই ছোট ভাই দেখতে পারি তার শরীরে যেন আগের মতো শক্তিটা আবারও ফিরে পেয়েছে। তার শরীরের সবটুকু শক্তি নিয়ে উজার সঙ্গে সে ফাইট শুরু করে দিয়েছে। উজার শরীরে ক্রমাগত সে আঘাত করা শুরু করে দিয়েছে। আমরা সবাই দৌড় দিয়ে যাই তাকে ফেরানোর উদ্দেশ্যে। তাকে আমরা 3-4 জনের যদিও তাকে ধরি তার হাতে পায়ে, কিন্তু আমাদের 3-4 জনকে উড়িয়ে ফেলে দেওয়ার মতো অবস্থা। সে উজাকে অনেক মারপিট করা শুরু করে দেয়। উজা তখন খুব ক্রমাগত রাগান্বিত অবস্থায় একটি লাঠি হাতে নেয়। তার কাবুলির ভিতরে একটি লাঠি ছিল, তারপর আরও কিছু যাবতীয় জিনিস ছিল যেটা ওনার প্রয়োজনীয়। একটি লাঠি, ছোট্ট একটি লাঠি বের করার পর দেখতে পারি এটা একটু আকারে বড় হয়েছে। ওই লাঠি দিয়ে জোরে একটি আঘাত করে তার মাথাতে, ছোটো ভাইয়ের মাথায় আঘাত করার পর সে পড়ে যায় মাটিতে লুটিয়ে। মাটিতে পড়ে যাওয়ার পর 2 মিনিট অফ ছিল। এরই মধ্যে উজা তার যজ্ঞের কারসাজি উঠানের মধ্যে সে সাজিয়ে ফেলে। আশপাশ অনেক লোকের সমাগম হয়েছে। আমাদের উঠোনটা ছিল, উঠোনটা অনেক বড় ছিল। ওই উঠোনের মধ্যে পুরো এলাকার মানুষ এসে জড়ো হয়ে গিয়েছে। সব মানুষ এরকম কাণ্ড পরিস্থিতি দেখছে সবাই। ওজা তখন 2 মিনিটের ভিতরে যখন তার যজ্ঞের কারসাজি সাজিয়ে ফেলে, খানিকক্ষণ পর ছোটো ভাইয়ের জ্ঞান আবারও ফিরে। তখন সে ওঠার পর লাল বর্ণের চক্ষু নিয়ে এসে হাত পায়ে দেখাদেখি করছে। দেখতে পাচ্ছে যে তার হাতগুলো বাঁধা অবস্থায় আছে, পাগুলো বাঁধা, তার মুখটাও আমরা বেঁধে দিয়েছি। দেখতে পেরে সে কীরকম অবস্থায় আমাদেরকে বলছে যে হাত পাগুলো খুলে দেওয়ার জন্য। মনে হচ্ছে তার আগের শরীরের শক্তিটুকু সে হারিয়ে ফেলছে। তখনই ওঝা তাকে কিছু কথা জিজ্ঞেস করে। ওঝা তখন বলে যে, এই, তুই এই চিতাশাইলের জিন না? বলে যে, হ্যাঁ, আমি চিতাশাইলের জিন। তুই আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, আমি তোকে আজকে মেরেই ফেলবো। তুই আমাকে খুব জ্বালাতন করেছিস, আমাদের চিতাশাইলের ভিতরে খুব জ্বালাতন করেছিস, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। তখন উজা বলেন যে, তোকে তো ছাড়বই, তুই এই নিষ্পাপ বাচ্চাটাকে কেন এসে ভর করেছিস? এই নিষ্পাপ বাচ্চাটা তোর কী ক্ষতি করেছিল বল। তখন জিনটা বলে উঠেছে, দেখো, আমি কিন্তু কোনো রকমের ক্ষতি মানুষের করি না, তবে আমার ক্ষতি যে করে আমি কিন্তু তার ক্ষতি করি। এই ছেলেটা আমার কোনো ক্ষতি করেনি, তবে আমি ভুলক্রমে ওই ছেলেটার ভিতর প্রবেশ করেছি। ওই ছেলেটার সঙ্গে যে একটা বড় ভাই ছিল, ওই বড় ভাই আমার সঙ্গে বেয়াদবি করেছে এবং ওর শরীরে প্রবেশ করার কথা ছিল আমার, কিন্তু আমি প্রবেশ করতে পারিনি। আমি ছোটো বাচ্চাটার শরীরে প্রবেশ করতে হয়েছে। আমাকে এখন ছেড়ে দে, আমার খুব কষ্ট হচ্ছে, আমার শরীরে অনেক আঘাত পড়েছে, তুই আজকে আমাকে নাজেহাল বানিয়ে দিলি। তখন উজা বলেন যে, ওর বড় ভাই তোর সঙ্গে কী করেছে? তখনই জিনটা ওই ছোটো বাচ্চাটার মুখ দিয়ে কথা বলছে, বলে যে, এই এই ছোটো বাচ্চাটার বড় ভাই আমার সঙ্গে খুব বেয়াদবি করেছে। ওদিন রাত্রিবেলা অ্যাম্বুলেন্স দিয়ে যাচ্ছে, তখন আমার এক সহধর্মিণী সে রাস্তার দিয়ে হাঁটাহাঁটি করছে, তাকে সে অভদ্রভাবে সে গালি দিল এবং তার সঙ্গে বাজে রিয়েক্ট করলো। তারপর এরকম ঘটনা আমার সহধর্মিণী আমার সঙ্গে সে খুলে বলে। আর আমি তখন রিস্ক নেই যে এই ছেলেকে আমি যেদিনই পাবো তার ক্ষতি করে ছাড়বো, কিন্তু ভুলক্রমে তার ছোটো পায়ের ভিতরে আমার প্রবেশ করতে হয়েছে। আমাকে ছেড়ে দে, আমি এখান থেকে বেরিয়ে যেতে চাই। উজা তখন বলে যে, দেখ, এরকম ঘটনা কিন্তু সে ইচ্ছে করে করেনি। তোর স্ত্রী তার সামনে এসে দাঁড়িয়েছে বিদায় সে এরকম ঘটনার সম্মুখীন হয়েছে, যার কারণে তোর সঙ্গে এরকম ঘটনা ঘটেছে। কিন্তু তুই এরকম ঘটনা কেন করলি? ছোটো বাচ্চাটার অবস্থা নাজেহাল করে দিয়েছিস। তার শরীরের একটু অবস্থা চেয়ে দেখতো কীরকম বানিয়ে ফেলেছিস। তার পুরো শরীরে শুধু আঘাতের চিহ্ন আর আঘাতের চিহ্ন। তুই চলে যাওয়ার পর তো এই ছেলেটা মারা যাবে, তারপরে এই দায়ভার কে নেবে? তখন সে বলে ওঠে যে, না, সে মরবে না, তোমরা তাকে ভালো চিকিৎসা নেওয়াও এবং আর বলে দিও যাতে
তার বড় ভাইকে সাবধানে থাকতে, তার বড় ভাইকে আমি ক্ষতি করে ছাড়বো। উজা তখন আরও একটি লাঠি দিয়ে আঘাত করে তার পিঠের মধ্যে আঘাত করে বলে যে, ক্ষতি করবি মানে? ক্ষতি যা করার তো করেই ফেলেছিস, আর কি ক্ষতি করার বাকি? আঘাত পাওয়ার পর ওই ছোটো বাচ্চাটা হাউমাউ করে চিৎকার দিয়ে ওঠে। চিৎকারটা ছোটো বাচ্চাটার ছিল না, চিৎকারটা ছিল একটি জিনের, ওই দুষ্ট জিনটা। তখন সে কান্না করতে করতে বলে যে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আর কাউকে ক্ষতি করব না, আমাকে ছেড়ে দাও। তখনই ওঝা বলে যে, ঠিক আছে, তুই যে এখান থেকে যাবি তার প্রমাণ কি? তুই তো আবারও এখানে আসতে পারিস। তখন জিনটা বলে যে, আচ্ছা আপনি কি চান, প্রমাণ কি চান বলুন। ওঝা বলে, তুই যাওয়ার সময় ওই যে পাশের একটা ছোট দেয়াল রয়েছে, ওই দেয়ালটা ভেঙে দিয়ে যাবি। তখন জিনটা বলে যে, না না, আমি এই দেয়ালটা ভাঙার মতো আমার শক্তি এখন শরীরে নেই, আমি এটা করতে পারবো না, শরীরের সমস্ত শক্তি আমার শেষ হয়ে যাচ্ছে, তুমি আমার অনেক শক্তি নষ্ট করে ফেলেছো, আমি এটা করতে পারবো না। তখন উজা বলে যে, তাহলে তুই যাওয়ার সময় ওই যে উপরের নিম গাছের ডালটা দেখতে পাচ্ছিস, ওই ডালটা ভেঙে দিয়ে যাবি, পারবি? তখন বলে যে, হ্যাঁ ঠিক আছে, আমি এটা পারবো। তখনই খানিকক্ষণ পর তার শরীর থেকে সে বিদায় নেবে, এরকম একটা অবস্থায় ছেলেটাকে দেখতে পারি যে খুব জোরে জোরে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে এবং তার অবস্থাটা খুব বাজেভাবে অবস্থান হয়ে যাচ্ছে। এরই মধ্যে দেখতে পারি একজন ছায়াবিশেষ ছায়ামূর্তির মতো ছোটো বাচ্চাটার উপর থেকে উড়ে এসেছে, কালো বর্ণের ছিল, ওইটা উড়ে গিয়ে নিম গাছের মধ্যে গিয়ে বসে, যেটা আমাদের এলাকার অনেক মানুষই দেখতে পারে। দেখতে পেয়ে সবাই ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যাওয়ার মতো একটা অবস্থা, সবাই পালিয়ে বাড়ি বাড়ি চলে যাচ্ছে এবং অনেক মানুষ সাহস করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই কাহিনী। তখন নিম গাছের উপরে বসে সে খুব কষ্ট করে একটি বড় রকমের ডাল ওখানে ভেঙে দেয় এবং ভাঙার পর টিনের যে চালটুকু ছিল ওখানে সে ফেলে দেয়। টিনের চালের উপর ফেলার পর টিনের একটি ডাপাট খুলে যায়, এতটা জোরে শব্দ হয়েছিল, এবং সে কান্না করতে করতে এখান থেকে চিরবিদায় নেয়। তার পরবর্তীতে উঝা বলে যে ছোটো বাচ্চাটাকে তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে ভর্তি করান এবং তাকে ইমিডিয়েটলি কোনো ভালো রকমের চিকিৎসা করান, না হলে সে মৃত্যুর সম্মুখীন হতে পারে। তার শরীরটা খুব দুর্বল এবং জিনে যাকে আসর করে যায় তার এরকম ঘটনা থেকে বাঁচার একমাত্র পরিপন্থী হচ্ছে তার ভালো রকমের চিকিৎসা এবং ভালো রকমের তাবিজ যদি তার শরীরে আমরা দিয়ে দিই, তাহলে তার শরীরটা আবার আগের মতো ফিরে পেতে পারে। তখন উজা তার কাবুলি থেকে কয়েকটা তাবিজ বার করে হাতের মধ্যে বেঁধে দেয় এবং গলার মধ্যে দুই একটা তাবিজ লটকিয়ে দেয় এবং পায়ের মধ্যেও কিছু কাগজের মধ্যে ছিল বলা, ওইটা আর কি পায়ের মধ্যে বেঁধে দেয়। তার এরকম অবস্থাতে আমরা তাকে হাসপাতাল নিয়ে যাই। হাসপাতাল ক্রমাগত 1 সপ্তাহের মতো সে ভর্তি থাকে। ভর্তির পর যখন হালকা হালকা সুস্থ হয়ে ওঠে তখন তাকে বাড়িতে নিয়ে আসি আমরা। বাড়িতে নিয়ে আসার পর ওই ছেলের মানে আমার ছোটো ভাইয়ের সঙ্গে এরকম ঘটনা আর ঘটেনি। পরবর্তীতে আমার ছোটো ভাই ভালো হয়ে ওঠে এবং তার এই ঘটনাটা তার সেন্সে একটুও ছিল না। তাকে যখনই আমরা জিজ্ঞেস করতাম যে এরকম ঘটনার মধ্যে তুই এরকম কেন করলি, সে তখন বলে যে আমি তো এতদিন ঘুমিয়েছিলাম, আমার তো কোনো সেন্স ছিল না, আমি এতদিন ঘুমিয়েছিলাম, ঘুম থেকে মাত্র উঠলাম। তখন আমরা বুঝতে পারি তার হয়তো কিছু মনে নেই। এরকম ঘটনা মনে না থাকারই কথা, কেননা এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে যেরকম কথাবার্তা হয়েছে, যেরকম রিয়েক্ট করেছে, এটা তো সে করেনি, করেছে একটি জিন তার ভিতরে থেকে, যেটা সে বুঝতে পারেনি, তার মাথাতেও সেটা ক্যাচ করেনি। তো এর পরবর্তীতে আমি অ্যাম্বুলেন্স নিয়ে অনেক সময় এই হাসপাতালের দিকে আসা যাওয়া করেছি এই রাস্তা দিয়ে। অনেক দিন আমি দেখতে পেরেছি যে এই হাসপাতালের পাশেও এরকম মহিলা যেটা কাটা মাথা নিয়ে দাঁড়িয়ে আছে। মনের ভয় ছিল প্রথম প্রথম অনেক, প্রথম যেদিন দেখেছি। তার পরবর্তীতে এই ঘটনা ঘটার পর যখন দেখতে পারলাম যে জিনটা পালিয়ে গিয়েছে, মনের ভিতরে একটা অদ্ভুত রকমের শক্তি প্রবেশ করেছে আমার। আমি ওইটা অনেক দিন দেখেছি, শ্মশান ঘাটের পাশ দিয়েও হাঁটাহাঁটি করতে অনেক দিন দেখেছি, কিন্তু মনে এরকম ভয় আসেনি। আর ভয় না আসারই কারণ হচ্ছে যে অ্যাম্বুলেন্স নিয়ে জোরে চালিয়ে চলে গিয়েছিলাম, কয়েকদিন দেখেছিলাম এটা। তো একদিন
লাস্ট যেটা আমার সঙ্গে ঘটনা ঘটেছে, দেখতে পারি যে শ্মশান ঘাটের পাশ দিয়ে একদল মানুষ আকৃতি ছায়ামূর্তি তারা হাঁটাহাঁটি করছে। এরকমভাবে হাঁটাহাঁটি করছে, মনে হচ্ছে তাদের কোনো শোক সমাবেশ তৈরি হয়েছে ওখানে। তাদের এই সমাবেশের মধ্যে অনেক মানুষের সমাগম হয়েছে, তবে এগুলো মানুষ নয়, এগুলো ছায়ামূর্তি বিশেষ কোনো জিন। তাদের পরনে সবগুলো কালো কাপড় পরিধান এবং এই কালো কাপড় পরে তারা ঘোরাফেরা করছে, এরকম একটা অবস্থায় দেখতে পারলাম। তো ওইটা দেখার পর আমি অনেকটা দূর গিয়ে অ্যাম্বুলেন্সটা দাঁড় করিয়ে অ্যাম্বুলেন্স থেকে নামার পর ওখানে দেখির চেষ্টা করি যে ওখানে কী চলছে। হঠাৎই দেখতে পাই যে ওখানে নানান রকমের বাজনা চলছে এবং কান্নারও আওয়াজ চলছে। তারপর কীরকম অদ্ভুত রকমের বিষয় যেটা হয় আর কি, মানুষের মধ্যে আমি কখনো দেখিনি, সেটা তারা পালন করছে। তো হতে পারে তাদের কোনো উৎসব বা অনুষ্ঠান বা কোনো শোকাহত দিবস, কিছু একটা বিশেষ হতে পারে। তো সেদিন রাত ছিল প্রায় 12টার উপরে। এটা ছিল আমার সঙ্গে লাস্ট ঘটে যাওয়া ঘটনা। তো লাস্টের ঘটনাটা আমার দেখার পর খুব কৌতূহল হলো এবং এটা দেখার পর বাড়িতে এসে সবাইকে খুলে বলি। ওই ওজাটাকেও আমি ওই দিন পেয়েছি এবং এই ঘটনাটা খুলে বলেছি। ওঝা তখন বলে যে এরকম ঘটনা দেখার পর আর কোনো দিন এদিকে যাওয়ার চেষ্টা করবা না, আর এই ঘটনা থেকে বিরত থাকো। আর যদি এরকম ঘটনা কোনো দিন সম্মুখীন হও তাহলে তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করো, আর এই রাস্তা দিয়ে রাত্রিবেলা যাওয়া আসার চেষ্টা করো না। তখন ওঝাকে বললাম ঠিক আছে। ওঝা তখন লাস্ট মেশ আমাকে একটা তাবিজ দেন এবং আরও 4-5টা তাবিজ দিয়ে বললেন যে তোমার পরিবার সব কটা মানুষকেই তাবিজগুলো পরিয়ে দিও, যেহেতু তোমাদের পরিবারের উপর একটা দখল গিয়েছে আর এই দখলের পর তোমাদের এই তাবিজগুলো দরকার, না হলে কোনো রকমের আছর বা কোনো জিনের আসর আবারও পড়তে পারে, এটা আর বলা যায় না। যে পরিবারে একবার জিনে আসর করে সেই পরিবারে নাকি আরও একবার জিনে আসর করার সম্ভাবনা থাকে, ওজার মুখ থেকে আমি শুনলাম। লিসেনার্স, এই ছিল ঘটনাটি কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুবান্ধবের মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকুন। লিসেনার্স, কালকে আপনাদের মাঝে একটি ভয়ঙ্কর লোমহর্ষক একটি ঘটনা আমরা নিয়ে আসতে পারবো এবং এই ঘটনাটি একজন ভাই আমাদেরকে ইমেল করে পাঠিয়েছেন এবং আজকের এই ঘটনাটি আমাদের একটা ইমেল এপিসোড ছিল, যেটি আশা করি আপনাদের একটা ভালো লেগেছে এবং আমাদের সাথে আপনারা কালকেও থাকবেন এবং কালকে ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে। লিসেনার্স, আজকের মতো এই পর্যন্ত আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।